মুম্বাইয়ের এক বুড়ো মানুষ বিজয়রাজ তার ছেলে অর্জুনকে বিদায় দিচ্ছিল। অর্জুন ওমানেই একটা চাকরি পেয়ে গিয়েছিল। ফিরে এসে অর্জুন তার সুন্দরী স্ত্রী রিয়াকে বাবার হাতে তুলে দিল। বিজয়রাজের মুখ আনন্দে ঝলমল করছিল। অর্জুন স্ত্রীটির হাত ধরে বলল, বাবা, রিয়ার খেয়াল রেখো, সে খুব সংবেদনশীল। বিজয়রাজ হাসতে হাসতে বলল, ছেলে, চিন্তা করিস না, আমি রিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসব। অর্জুন রিয়াকে আলিঙ্গন করে এয়ারপোর্টের দিকে রওনা দিল। রিয়া তার শ্বশুরকে চা দিচ্ছিল। তখন বিজয়রাজ বললেন, বউ, এখানে এসে আমার পাশে বসো, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তিনি বললেন, শোনো, এই দিনগুলোতে আমার খুব একা একা লাগছে। আমি চাই কাউকে আমার সঙ্গে থাকুক, আমার একাকিত্ব দূর করুক, আর আমাকে খুশি রাখুক। আমার মনে হয় আমাকে আবার বিয়ে করে নিতে হবে। রিয়া ধীরে ধীরে বলল, পাপা, এখন কি বলছেন আপনি? আমি তো এখানেই আছি আপনার খেয়াল রাখার জন্য আর আপনাকে খুশি রাখার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। বিজয়রাজের মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। সে উঠে ধীরে ধীরে রিয়ার কাছে বসল। সে রিয়ার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা বউ, দেখি তো তুমি আমাকে খুশি রাখতে কি করতে পারো। রিয়া হালকা একটা হাসি দিয়ে বলল, বাবা, তাড়াহুড়ো কিসের? এখন আমরা দুজনে এই ঘরে একা। আমি রাতে তোমাকে একটা বিশেষ উপহার দেব। বলেই সে চায়ের পাত্র তুলে রান্নাঘরে চলে গেল। বিজয়রাজ তার পিঠ দেখে হাসছিল। এখন সে প্রায়ই চুপচাপ রিয়ার দিকে তাকাতে শুরু করল। যখন সে ঝাড়ু দেয়, জামা ধোয় বা বাড়ির কাজ করে, তখন সে বলল, বউ, দোপাট্টা তুলে নাও, কাজ করতে সহজ হবে। বিজয়রাজের চোখ শিকারের মতো ওর ওপর আটকে ছিল। এক রাতে সে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে রিয়ার ঘরের দিকে এগিয়ে গেল। রিয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার দোপাট্টা ধীরে ধীরে কাঁধ থেকে নেমে আসছিল। হঠাৎ পায়ের আওয়াজ শুনে রিয়া চমকে উঠল। ঘাবড়ে পেছনে ঘুরে বলল, বাবা, কি হয়েছে? আপনার কিছু দরকার? বিজয়রাজ এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার পা ফসকে গেল। হয়তো সে ইচ্ছেকৃতভাবে পড়ার ছল করেছিল। সে সরাসরি রিয়ার বাহুতে পড়ে গেল। দুজনেই বিছানায় পড়ে গেল। রিয়ার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। সে আতঙ্কিত হয়ে উঠে বসল। কাপড় ঠিক করতে করতে বলল, বাবা, এটা কি হলো? বিজয়রাজ ধীরে ধীরে বলল, বউ, আমাকে মাফ করে দাও, আমার পা পিছলে গিয়েছিল। রিয়ার মনে ঝড় উঠছিল। সে দ্রুত বলল, বাবা, আপনি আপনার ঘরে যান, আমি ওষুধ নিয়ে আসছি, আর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন রিয়া তার স্বামী অর্জুনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তখন তার কণ্ঠে সেই পুরনো ভালোবাসা আর কোমলতা ছিল। সে তার কথায় অর্জুনকে হাসাতো, কখনো নতুন কাপড় পরত, কখনো ভিডিও বানিয়ে পাঠাতো। হাসতে হাসতে তাকে চুমু দিত আর মনের কথা বলতো। কিন্তু সে জানত না যে বিজয়রাজ জানালার আড়াল থেকে সব কিছু দেখছিল। তার চোখে কামনার আগুন জ্বলে উঠছিল আর মুখ রাগ আর ঈর্ষায় লাল হয়ে উঠেছিল। সে নীরবে সেখান থেকে সরে গেল। পরের দিন রিয়া নিজের ঘরে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ বাইরে কোনো নারীর হাসির আওয়াজ শুনে সে অবাক হয়ে গেল। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখল বিজয়রাজ একজন মহিলার সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন। রিয়া অবাক আর রাগে জিজ্ঞেস করল, বাবা, এই মহিলা কে? বিজয়রাজ শান্তভাবে জবাব দিল, বউ, আমি কি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করতে চাই? এদের কাছ থেকেই প্রস্তাব আসে। আমি বলেছি আমার জন্য একটা সুন্দর আর ভালো বউ খুঁজে দিতে। তার কণ্ঠে অদ্ভুত এক ধরনের গর্ব আর শান্তি ছিল। সবটাই যেন একটা চাল। বিজয়রাজ ইচ্ছেকৃতভাবেই রিয়াকে জ্বালাচ্ছিল। রিয়ার মনে রাগ জমে উঠল। তার মুখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে আবার নিজের ঘরে চলে গেল। রিয়ার মনে ঝড় উঠছিল। সে চাইছিল না বিজয়রাজ আবার বিয়ে করুক, কারণ তার মাথায় ঘুরছিল বিজয়রাজের অঢেল টাকা পয়সা আর জমি জমার কথা। যদি বিজয়রাজের বিয়ে হয়ে যায়, তাহলে সব সম্পত্তি নতুন বউয়ের নামে চলে যাবে, আর তার হাতে কিছুই থাকবে না। এই ভয়েই তাকে বিজয়রাজের ঘরের দিকে টেনে নিল। দুধের গ্লাস নিয়ে সে দরজায় ধাক্কা দিল। বিজয়রাজ তখন বিছানায় শুয়েছিল। তার হাতে একটা পুরনো চিঠি আর কিছু ছবি ছিল, যেগুলো সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। দরজার আওয়াজ শুনে সে চিঠি আর ছবিগুলো তাড়াতাড়ি বালিশের নিচে লুকিয়ে রাখল। রিয়া ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার কণ্ঠে অদ্ভুত এক ধরনের কোমলতা ছিল। সে বলল, বাবা, আপনি তো খুব ক্লান্ত, আমি কি আপনার মাথায় একটু মালিশ করে দিই? বিজয়রাজ চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। রিয়া ইচ্ছাকৃতভাবে তার স্কার্ফটা মেঝেতে ফেলে দিল। ম্যাসাজ করতে করতে ধীরে ধীরে নিজের মাথা বিজয়রাজের বুকে ঠেকিয়ে দিল। বিজয়রাজের শরীরে হালকা একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল। সে ঘাবড়ে গিয়ে বলল, বউ, তুমি কি করছো? রিয়া মিষ্টি কণ্ঠে বলল, বাবা, আমি শুধু আপনার মনটা শান্ত করার চেষ্টা করছি। আমি আপনাকে খুশি করছি। চিন্তা করবেন না, যতদিন আমি এখানে আছি আপনাকে আর দ্বিতীয় বিয়ে করতে হবে না। বিজয়রাজের চোখে অদ্ভুত একটা ঝিলিক দেখা দিল। সে রিয়াকে বাহুতে টেনে নিয়ে ধীর স্বরে বলল, বউ, যদি তুমি আমার ইচ্ছে পূরণ করতে থাকো, তাহলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, আমার টাকা, আমার সম্পত্তি। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। বিজয়রাজ ধীরে ধীরে উঠে দাঁড়াল। নীরবতার মধ্যে তার পায়ের শব্দ হালকা করে শোনা যাচ্ছিল। সে সোজা রিয়ার ঘরে ঢুকে খুঁজতে লাগল। তার চোখ ঘরের চারদিকে দ্রুত ঘুরছিল, যেন কোনো বড় রহস্যের খোঁজ করছে। অবশেষে তার নজর পড়ল আলমারির ওপর রাখা ফুলের ছোট একটা তোড়ার দিকে। বিজয়রাজ সেটি তুলে নিল, হাতে ঘুরিয়ে দেখল, আর তার মুখে ভয়ঙ্কর রহস্যময় একটা হাসি ফুটে উঠল।
সে আবার নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, যেন কোনো বড় গোপন সত্য খুঁজে পেয়েছে। পরের দিন সারা দিন রিয়া বিজয়রাজকে খুশি রাখার চেষ্টা করল। কখনো তার হাত ধরে টানল, কখনো তার কোলে বসে পড়ল, কখনো গলায় হাত দিয়ে হাসতে হাসতে কথা বলল। কিন্তু বিজয়রাজের আচরণ এখন অদ্ভুত হয়ে উঠছিল। তার চোখ রিয়ার চোখের সঙ্গে মিললেই সে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিত, যেন তার মাথায় কোনো নতুন পরিকল্পনা চলছে। বিজয়রাজের এই ঠান্ডা উদাসীনতা রিয়াকে অস্থির করে তুলল। তবুও সে নিজের চালাকির খেলা চালিয়ে যেতে থাকল। পরের রাতে রিয়ার ঘর থেকে করুণ কান্নার আওয়াজ শোনা গেল। কান্নার শব্দ এতটাই ব্যথাভরা ছিল যে বিজয়রাজ, যিনি নিজের ঘরে শুয়েছিলেন, তা শুনে সঙ্গে সঙ্গে রিয়ার ঘরের দিকে দৌড়ে গেল। সে দরজা খুলে ঘাবড়ানো কণ্ঠে বলল, বউ, কি হয়েছে? কেন কাঁদছ? সব ঠিক তো? রিয়া বিছানায় বসেছিল, তার মুখ অশ্রুতে ভিজেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি কি করেছেন? আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। আপনি আমার সম্মান লুটে নিয়েছেন। বিজয়রাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বউ, কি বলছো তুমি? এমন কথা কেন বলছো? কি হয়েছে? রিয়া আরও জোরে কাঁদতে লাগল। সে বলল, বাবা, সকাল থেকে আমার বমি হচ্ছে। এসব আপনার জন্যই হয়েছে। আপনি আমার জীবন ধ্বংস করে দিয়েছেন। এখন আমি এই পৃথিবীর মুখ কি করে দেখাবো? বিজয়রাজ হতবাক হয়ে গেল। সে বলল, বউ, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছু করিনি, তুমি ভুল বুঝছো। কিন্তু রিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, মনে হয় আপনার স্মৃতি খুব দুর্বল হয়ে গেছে। গতরাতে আপনি আমার ঘরে এসেছিলেন। আপনি যা করেছেন তা একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, আর এখন আপনি নিজেকে নির্দোষ দেখাচ্ছেন। রিয়ার কান্না ধীরে ধীরে চিৎকারে রূপ নিল, যেন পুরো মহল্লাকে জাগিয়ে তুলতে চায়। এই নাটক এখন ভয়ঙ্কর মোড়ে পৌঁছে গিয়েছিল। বিজয়রাজ ভয় পেয়ে গেল। সে হঠাৎ উঠে দাঁড়ালো, দরজার দিকে তাকালো, তারপর রিয়ার দিকে ফিরে এসে ধীরে বলল, ঠিক আছে বউ, ঠিক আছে, তুমি ঠিক বলছো। সে আরও বলল, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আইএল টি-20 লিগে অবিশ্বাস্য এক রেকর্ড করলেন তাসকিন। মাত্র 15 রান দিয়ে 4 উইকেট শিকার করে আইএল টি-20 লিগে অবিশ্বাস্য এক রেকর্ড করলেন তিনি, যা আইএল টি-20 লিগের সব রেকর্ড ভেঙে এবার নিজের করে নিলেন তাসকিন আহমেদ, যা রীতিমতো হতবাক পুরো বিশ্ব। দর্শক, এসবের বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। টসে জিতে এদিন আগে ব্যাটিং করতে নেমেছে দুবাই ক্যাপিটালস। শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন তারা, তবে শারজা ওয়ারিয়ার্সের হয়ে প্রথম উইকেটের আঘাত আনেন অধিনায়ক সেকেন্দার রাজা। এরপর চতুর্থতম ওভারে বল হাতে আসেন তাসকিন আহমেদ। সেই ওভারে 2টি বাউন্ডারি হজম করেন তিনি। এরপরই পান উইকেটের দেখা। এরপর একের পর এক উইকেট তুলে নিতে থাকেন তাসকিন আহমেদ। রীতিমতো নজর কাড়া পারফরমেন্স তাসকিনের। দুবাই ক্যাপিটালসের ব্যাটারদের করেছেন পরাস্ত। বল হাতে এদিন অবিশ্বাস্য কারিশমাও দেখিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন এদিন নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন 15 রান, নিয়েছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। তাসকিনের এমন বিধ্বংসী বোলিংয়ে এদিন বড় পুঁজি করতে পারেনি দুবাই ক্যাপিটালস। তবে আইএল টি-20 লিগে একের পর এক রেকর্ড ভেঙে নিজের করে নিলেন তাসকিন। তবে দুবাই ক্যাপিটালস নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করেন 180 রান। শারজা ওয়ারিয়ার্সের জয়ের জন্য প্রয়োজন 181 রান। তো দর্শক, তাসকিন আহমেদের এমন বিধ্বংসী বোলিং আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।